আপনি গেটের দারোয়ানকে কথায় আটকে রাখবেন, আমি মুখ থেকে হাঁস নিয়ে দৌড়ে পালাবো। তারপর যে ওরা আমাকে ধরে রাখবে তখন? তাতে আমার কি, আমি আমারটা পেলেই হলো। আপনি গোল্লায় যান ইসমাম ভাই। তোমাকে পুকুরের পানিতে ফেলার আগে মুখে তালা লাগাও, না হলে আমি ব্যবস্থা করব। আমরা বাসা থেকে অনেক দূরে এসে পড়েছি, আম্মু তো কিছু জানে না। মামিকে ফোন দিয়ে আমি জানিয়ে দিয়েছি। আম্মুকে সকালেই বলেছি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, তোমার গিফট দিতে নিয়ে যাচ্ছি। ইসমামের ডান হাতটা পেছনে রাখা ছিল এতক্ষণ। হাতটা সামনে এনে হাতে থাকা ফুলগুলো আদ্রাকে ধরিয়ে দিল। আরে হালকা নীল রঙের গোলাপ, নীল গোলাপ বাংলাদেশে হয় নাকি? কিভাবে হলো? এগুলো বানানো রংটা হালকা দেখছো না? মানে? আমার বারান্দায় থাকা সাদা গোলাপ থেকে তোমাকে তুলে দিয়েছিলাম না, সেই ফুলগুলোতে নীল রং ইনজেক্ট করেছি, যার কারণে সাময়িক সময়ের জন্য ফুলগুলো নীল রং ধারণ করেছে। তোমার ভালো লাগেনি? অনেক সুন্দর, এভাবে কখনো হয় জানা ছিল না। আজরা এতক্ষণ ভুলেই গিয়েছিল যে সে ইসমামকে বয়কট করেছে আর সে রেগে আছে ইসমামের উপর। আজরা আর চাইলেও রাখতে পারছে না, তবু চোখে মুখে কপট রাগের আভাস এনে বলল, আপনি আমাকে কেন এনেছেন? আমি তো আপনাকে বলেছিলাম আমার উপহারের দরকার নেই। কিন্তু আমি দিতে চাইছি, এত পরিশ্রম করেছো, তাই সামান্য একটি উপহার। আশেপাশে ঘুরে বেড়াও, নাবিলের সাথে এলে তো বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতো। এখন কপট রাগ ছাড়ো মেয়ে। কথাগুলোর মধ্যে আজরার পেট বিকট শব্দে ডেকে উঠল। আজরা ভ্যাবলার মতো হাসলো, খানিকটা লজ্জাও পেল। তোমার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, আমারও পেয়েছে, চলো আগে খেয়ে নেই। তারা কাছের একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিল। আজরা বেশ কিছুক্ষণ ঘুরে বেরিয়েছে। ইসমাম তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেখানে একটা জলাধার আছে, কোমর অবধি পানি তার। সেই জলাধারে ছোট ছোট পাথর বসানো হয়েছে এক হাত পর পর। আজরা এক পাথর থেকে আরেক পাথরে লাফিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। তার চোখে মুখে আনন্দ ঠিকরে পড়ছে। আজরাকে কখনো বাহিরের কারোর সাথে তেমন করে বেড়াতে দেন না নিশা আর তাহমিদ সাহেব। অফিস সামাল দিতে হিমশিম খান। বিশেষ করে আজরার সাথে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আরও না। আজকে ইসমামের আচমকা পরিকল্পনার কারণে নিশা বেগম না করতে পারেননি। আজরা এক একটি পাথরে পা রাখছে আর ইসমামকে এক একটি উল্টাপাল্টা নামে ডেকে যাচ্ছে। ইসমাম ভাই হাফ মেন্টাল। ছাগলের মূত্র, পেতনির নানা, ডাইনির ভাসুর, মৌমাছির গু, গরুর গোবর, ইসমামের পঞ্চদেশ, বনরের মতো লাল। ইসমাম ভাই ঘাউরা মাছ, গুইসাপ, শাকচুন্নির বর, ছেঁড়া তেনা, গিরকিটি। আজরা ভাবছে সে যা বলছে তার কিছুই ইসমাম শুনতে পাচ্ছে না, কিন্তু ইসমাম সব শুনতে পাচ্ছে। সে এসব শুনে একাধারে রাগান্বিত হচ্ছে, আবার হেসে ফেলছে। গাধিটা এত বড় গাধি যে আমাদের ফোন কল ব্লুটুথে কানেক্ট করা সেটাও দেখেনি। ইসমাম মোবাইলের দিকে তাকিয়ে রইল। সেখানে একটা সাদা কালো ছবি, তা দেখে মনে মনে বলল, মেয়েটার চলাচল সেই শরতের আকাশে ভেসে বেড়ানো কাশফুলের থোকার মতো। তার চঞ্চলতা আমার অজান্তেই আমাকে আমার থেকে আলাদা করেছে। আমার ভেতরে ধূসর সত্তাকে সেই তুমি নামক পবন উড়িয়ে নিয়ে গিয়েছে বিশাল আকাশে। আমার সত্তা এখন বিলীন বিলীন হয়েছিল সেই রক্তিম জারুল ফুলের পদতলে। আমি সেই ধীর বাতাসে নিজের গা ভাসিয়ে দেই, নিজের সর্বনাশের দিকে ধাপে ধাপে এগিয়ে যাই। রোজ একটু একটু করে এগিয়ে যাই। এ যেন এক মিষ্টি সর্বনাশ, তাকে চাইলেও আর এড়াতে পারছি না। এই প্রথম আমি আমাকে মায়াজালে ফেলে বোকা বানাতে পারছি না নাকি চাইছি না, হয়তো নিজের সর্বনাশ আমি করতে চাইছি এবার। ইসমাম ভাই, ওখানে একটা পাখি ছিল, আহত পাখি, আমি ধরে নিয়ে এসেছি, দেখুন, নীল পাখি। ইসমাম অনুভূতি শূন্য হয়ে এক দৃষ্টিতে আজরার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ তার শুকিয়ে গিয়েছে। ইসমাম সরাসরি আজরার দিকে তাকিয়ে আছে, যেন আজরা ব্যতীত দ্বিতীয় বস্তুর অস্তিত্ব বিলীন তার ভুবনে। আমি হারিয়েছি, সব হারিয়েছি।
প্রতিবারই আমি নিজেকে শূন্য আবিষ্কার করছি। আমি নিজের অনুভূতি লুকিয়ে রাখতে রাখতে ক্লান্ত, দিশেহারা। কতদিন এই অনুভূতির কপিকলকে সচল রাখতে পারবো? আমরা কি এটাকে বাসায় নিতে পারি? আরে চুরি করব না, জিজ্ঞেস করেই নিব। এটা তো ওদের পাখি না। চলুন না, এটাকে প্রাথমিক চিকিৎসা দিই। আপনি কি রেগে আছেন? দেখুন, আপনি রেগে গেলেও কিচ্ছু যায় আসে না। আমি এই অনুভূতির কোনো নাম দিতে পারিনি প্রথমে, কিন্তু এখন জানি এটা ভালোবাসা। আমার প্রথম ভালোবাসার অনুভূতি এটা। এটা লুকায়িত তবে প্রকাশিত। আমি কিছু বলছি। এই যে বড়া লোক, কালা হয়েছে নাকি? আমার কথা শুনতে পাচ্ছেন না? আজরা ইসমামের সামনে নিজের বাম হাতটা নাড়াচাড়া করলো জোরে, বেশ বিরক্তি নিয়েই বলল, আমি আপনাকে অনবরত ডেকে চলেছি, আপনার কোনো সাড়া শব্দ কেন নেই? এই পাখিটা বাসায় নিয়ে যাই। ইসমাম হঠাৎ করে উঠে দাঁড়ালো। সে পাখিটা ওর হাত থেকে নিয়ে নিল, তারপর পাখির মাথায় হাত বুলিয়ে দিল। ভালো করে দেখলো সেটা একটা বিদেশি জাতের টিয়া পাখি। অবাক হলো এমন জায়গায় টিয়া পাখি কোথা থেকে এলো। পাখিটাকে হয়তো কোনো বড় পাখি আঘাত করেছে। ইসমাম তাকে নিজের সাথে করে নিয়ে হাঁটা ধরলো আর পেছনে পেছনে দৌড়ে গেল আজরা। প্লিজ প্লিজ, আমার পাখিটা নেই না। তুমি পাখিটাকে নিতে পারবে না? কেন, কি সমস্যা? বললাম তো নেওয়া যাবে না। আপনি সব সময় এমন করেন কেন? অসহ্য। অভিমানে আজরার দু চোখ ভরে উঠল। পেছন থেকে তাকে লাথি দেখালো। সে ইসমামের সাথে পেরে উঠবে না বিধায় কেঁদে ফেললো। একটু আগেই তো লোকটা ভালো ব্যবহার করছিল, মানসিক রোগী একটা। ইসমাম পাখিটা হাতে নিয়ে হনহন করে কোথায় যেন চলে গেল। আজরা আর খুঁজে পেল না তাদের। আজরা অনেক দৌড়ানোর পর বসে পড়ল। জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, নিজেকে সিনেমার হিরো ভাবে, এমন ভাবে চলে যেন উনি একদম অন্যরকম। হাফ মেন্টালটা কেমন গোলক ধাঁধার মতো লাগছে আমার কাছে। ক্ষণে ক্ষণে রূপ এবং রং বদলায়। আজরার মুখের হাসিটা নিমেষে উধাও হয়ে গেল। কেন নিজের ইচ্ছায় ভালো ব্যবহার করছে। ইসমাম কিছুক্ষণ পর ফিরে এলো। পাখিটা তার হাতে নেই। আজরা এক বুক আশা নিয়ে ছোট্ট বাচ্চাদের মতো উঠে বলল, পাখিটা কোথায় ইসমাম ভাই? পাখি নিরাপদে আছে। আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? আপনি এখানে ঘুরতে আসতে চেয়েছিলেন, কেউ আপনার সাথে ছিল না আসার মতো। কথাগুলো ভেবে নিমিষে তার মুখের হাসি উধাও হয়ে গেল। ইসমাম তার দিকে তাকালো। কি ব্যাপার, মুখটা ওরকম শুকনো কেন? তুমি কি আমাকে বিশ্বাস করো? আজরা অপকটে স্বীকার করলো। করি। পাখি যথাযথভাবে তোমার কাছে ফিরে আসবে। এবার হাসো দেখি। আজরুস, তুমি জানো আমি আমার করা ব্যবহারগুলো তোমার কাছে খারাপ লেগেছে, তার জন্য আমি দুঃখিত। তোমার সাথে ওরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। ঠিক আছে, আমি সেগুলো ভুলে গিয়েছি। আমি জানি তুমি ভুলে যাওনি। কোনো ঘটনা এত সহজে ভোলার মতো মেয়ে তুমি না। তোমাকে ভুলতে হবে না। তবে কি জানো, মেমোরির কার্ডের মতো আমাদের ব্রেইনও নতুন স্মৃতির আড়ালে পুরনো স্মৃতি চাপা দিতে পারে। তাই আমি চাই আজকে তুমি এখান থেকে অনেকগুলো স্মৃতি নিয়ে যাও, যার কারণে আমি তোমাকে বকাগুলো দিয়েছিলাম সেই স্মৃতিগুলো এই স্মৃতিগুলোর আড়ালে চাপা পড়ে যাবে। তখন তুমি চাইলেও সেগুলো মনে করতে পারবে না। তখন আমার কথা মনে করলেই তোমার মুখে কিয়ৎক্ষণ পূর্বে যেরকম হাসি ছিল এমন হাসি ফুটে উঠবে। এই ইসমামের কণ্ঠস্বর যেন আজ অচেনা লাগলো আজরার কাছে, ভীষণ অচেনা। সবসময় গোছানো মানুষটাকে আজকে বড্ড অগোছালো আর ছাপোষা ঠেকলো তার কাছে। সবসময় মেপে মেপে কথা বলা লোকটা আজ যেন বাক্যের মাঝে খই হারিয়ে ফেলছে। সে যেই কণ্ঠে কথা বলছে কণ্ঠস্বরটা কেমন পরিবর্তিত শোনাচ্ছে। আচ্ছা, তুমি কি গতকাল প্রিয়ার ফোন ধরেছিলে? তাকে কি বলেছিলে? ইসমাম চোখ মুখ শক্ত করে বলল কথাগুলো। আজরা একটা ঢোক গিলল। উষ্টাধর জুড়ে মেকি হাসি। আজরা চান্দু, তুমি ফেসে গিয়েছো ভালোই। এই মোমেন্টে তার এই কথা কিভাবে মনে পড়লো? একটু আগেই তো ভালো কথা বলছিল, এখন আবার রেগে যাবে। যা বকার বকুক, তুই তোর কনফিডেন্স কাজে লাগা। কে বলেছে কিছু বলিনি? কি আর বলবো, ভুলে গিয়েছি। না মানে আসলে তুমি তাকে কি কথা বলেছ? আমি কিন্তু তার থেকে শুনেছি। কি কথা বলেছি
তা যখন শুনেছেন আবার আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কিছু করিনি, এখন আমাকে আপনি বকা দেবেন না। ইসমাম শরীর দুলিয়ে জোরে হেসে উঠল। তার কিছু চুল সামনের কপালে এসে ভিড় করলো। হাসতে হাসতে ইসমামের চেহারা অভিনব রূপ ধারণ করেছে। তারপর আজরার নাকটা টেনে দিয়ে বলল, যা বলেছ ভালোই বলেছ, নিজের অজান্তে আমার উপকার করেছ, এবার ঘুরে বেড়াও। আজরা আবুল হয়ে গেল, কি হলো বুঝতে পারল না। এমন দুমুখ মানুষ তার ভাই ভাবতে গায়ে কাটা দিল। লোকটার সাথে জিন ভূত আছে কিনা তা নিয়েও সন্দেহ হলো। ওনার উপর আমি একটা বই লিখবো সিদ্ধান্ত নিয়েছি, নাম হবে 100 শেডস অফ ইসমাম ভাই। তারপর সেটা ভাবিকে গিফট করব, যেন আগে থেকে ধারণা নিতে পারে 50 শেডস। আজরা ঘুরতে ঘুরতে একটা জায়গার সামনে এলো। সেখানে একটা গাছ, গাছের গোড়াটা বেশ মোটা, তবে গাছের শাখা প্রশাখা বলতে তেমন কিছুই নেই। সেগুলোকে শাখা প্রশাখা না লতা বলা যায়। মানে গাছটা এমন যে গাছের গোড়া সহ মোটা একটা কাণ্ড এবং তার আশেপাশে সবগুলো লতা, এবং সেই লতাগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে একটা মাচার উপর, যে তার নিচে গিয়ে বসলে মনটা ভালো হয়ে যায়। আজরা সেখানে গিয়ে বসলো। গাছের ফুল সহ লতাগুলো চেপে ঝুলে ঝুলে আছে। ফুলগুলো গাঢ় গোলাপি, অনেকটা ঘন্টার মতো। আজরা এগুলোকে হাত দিয়ে দোলাচ্ছে, ঘন্টা বাজার মতোই লাগছে। হঠাৎ ইসমাম এসে তার পাশে বসে বলল, তোমার কি ভালো লাগছে? হ্যাঁ লাগছে। কতটা ভালো? অনেক ভালো, মোটামুটি ভালো, নাকি চলবে এমন ভালো? চলবে এমন ভালো। তাহলে অনেক ভালো হতে হলে কি করতে হবে? তো সেটা আপনি করতে পারবেন না। কেন করতে পারবো না? আজরা আর বলতে চাইলো না। প্রসঙ্গ পাল্টানোর জন্য ইসমামকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই গাছটার নাম কি ইসমাম ভাই? আপনি তো গাছ সম্পর্কে অনেক জানেন। ফুলগুলো বেশ সুন্দর, আমাদের ছাদে লাগালে অনেক সুন্দর হবে। এই গাছ ছাদে হবে না, বাগানে হবে। এটাকে বাসর লতা বলে। গাছটার নাম শুনে আজরা বেশ অবাক হলো। তারপর দুই হাতে মুখ ঢেকে মিটিমিটি করে হাসতে লাগলো। চোখের দুষ্টুমির আভাস ছড়িয়ে গিয়েছে। ইসমাম তার দুষ্টুমির কারণ বুঝতে পারল না, যে সে কেন হাসছে। কিছুক্ষণ আজরার দিকে তাকিয়ে রইল সে। তারপর হঠাৎ করেই তার মাথায় একটা কথা খেলে গেল। ইসমাম দাঁড়িয়ে গেল, কোমরে হাত দিয়ে বলল, তুমি বেশ দুষ্টু হয়েছো। এত ছোট বয়সে এত বেশি কেন বুঝতে হবে তোমাকে? একটু কম বুঝলে পারো না? আমি কি কিছু বলেছি নাকি? এখন কি হাসাও নিষেধ? হাসতেও পারবো না? তোমার হাসি যে কোন দিকে ইঙ্গিত করছে সেটা বোঝার মতো অবুঝ আমি নই আজরুশ। আজরা আবারও হাসলো। হাসলে আজরাকে দারুণ লাগে। তার গালগুলো রসগোল্লার মতো লাগে ইসমামের কাছে। ইসমাম মাঝে মধ্যে চিন্তা ভাবনার বাহিরে যুক্তি খুঁজতে যায়, কেন এমন দেখতে সে রসগোল্লার মতন। রসগোল্লা খায় বলে নাকি? এসব যুক্তিহীন কথা শুনে আবার আনমনে নিজে হেসে উঠে। আচ্ছা, আপনার হঠাৎ কেন মনে হলো আমাকে উপহার দেওয়া উচিত? উপহার দেওয়া উচিত কারণ আমার মনে হয়েছে। আমি তো সাধারণত বাসায় কাউকে টিউশন পড়াই না, কোচিংয়ে পড়াই। তুমি আমার একমাত্র ছাত্রী যাকে বাসায় পড়াই, আর তোমার সাথে আমার অন্য একটা সম্পর্ক আছে তাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার ছোট বোন। বোনের জন্য এমন সারপ্রাইজ প্ল্যান ভাইরা করেই থাকে। তবে আপনি সানাকে সাথে নিয়ে আসলেও পারতেন। বুঝতে পেরেছি, আপনি বকা দিয়েছেন। আপনি ভেবেছেন ছোট বোন আমি মন খারাপ করেছি। হ্যাঁ, আমি সত্যিই অনেক রাগ করেছিলাম। এটাকে মন খারাপ বলতে পারবো না। আজরা সহসা মন খারাপ হয়। হ্যাঁ, তুমি খুব বুঝতে পেরেছো। কথাগুলো বলে ফোন দেখতে দেখতে হেঁটে চলে গেল সে। আজরা চারিদিকে কয়েকবার ঘুরে বেরিয়েছে, ফুল তুলেছে, মালা বানিয়েছে। ইসমামকে একবারও খুঁজে পায়নি। তবু তার ভয় লাগেনি, কারণ সে জানে ইসমাম আশেপাশে আছে তার জন্য। আজরা ইসমামকে একটা পুকুরের সামনে দাঁড়াতে দেখলো। সে এগিয়ে গেল। আমার তো ওনাকে পেছন থেকে একটা ধাক্কা দিতে ইচ্ছে হচ্ছে, তবে ধাক্কা দিলে এবার কিন্তু অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। এবার আর করব না। তার হাতে একটা ফুলের ক্রাউন ইসমামকে দিতে চাইছিল, কিন্তু সেই সাহস হচ্ছে না। ইসমামের দৃষ্টি পুকুরের পানির দিকে। পুকুরের পানিটা যেন কেমন ঘোলাটে মনে হচ্ছে তার কাছে।
তুমি আমাকে ধাক্কা দেওয়ার চিন্তা করছো নাকি আজরুশ?